আপনাদের সামনে খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন আমার প্রিয় সহকর্মী, আমাদের সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখেছে এবং এখানে আরো বক্তব্য রেখেছে আমাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এই আওয়ামী লীগ ওলামা লীগের প্রতিষ্ঠার পেছনে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি আসলে আলেম ওলামাদের সংগঠিত করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় যথেষ্ট পরিশ্রম করেছেন, মূল্যবান অবদান রেখেছেন। ডক্টর আব্দুস সোবহান গোলাপ এখানে আমাদের আওয়ামী ওলামা লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের পার্টি ধর্ম সম্পাদক সিরাজুল মুস্তফা সাহেব, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, তিনি নুরুল আমিন রুহুল, আমাদের স্বপন এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। বৃষ্টি হচ্ছে, কাজে আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। বঙ্গবন্ধু থেকে দেশরত্ন শেখ হাসিনা আমাদের পবিত্র ধর্ম ইসলামের জন্য এবং এই দেশে ইসলাম ধর্মের বিকাশে যে অবদান রেখেছেন, যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছে, নেতৃবৃন্দ বলেছেন এবং বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আমি বলবো ইসলামের জন্য যা করেছে বাংলাদেশের অন্য কোনো শাসক এই দেশে পবিত্র ধর্ম ইসলামের জন্য কিছুই করেননি। আজকে আওয়ামী ওলামা লীগ এই পার্টি নব প্রতিষ্ঠিত, এই পার্টির বয়স 1 বছর। ওলামা লীগের ইতিহাস আমাদের জন্য
খুবই সুখকর। অতীতে আমরা যে ওলামা লীগ দেখেছি, কারোর সাথে কারো মিল নেই, নেতায় নেতায় অমিল, নেতায় নেতায় বিভেদ। তারপর আমাদের দলের আদর্শ পরিপন্থী অসাম্প্রদায়িক দল আওয়ামী লীগের এই অসাম্প্রদায়িক চেতনা বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দেখলাম অনেকেই দিয়েছে। এ ধরনের ইরেসপন্সিবল কমিউনাল কথা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ওলামা লীগের কেউ উচ্চারণ করবে সেটা আমরা আশা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেতায় নেতায় বিভেদ কলহ আর চাই না। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোন টাউট বাটপার যেন এখানে প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অতীতে আমরা দেখেছি ওলামা লীগের নামে সারা বাংলাদেশে হঠাৎ গজিয়ে উঠা কিছু কিছু আলেম ওলামা, এরা ধর্ম ব্যবসায়ী, এরা চাঁদাবাজ। ওলামা লীগ চাঁদাবাদের স্থান নেই, এ কথা আমি বলতে চাই। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলত। শেখ হাসিনার মতো সৎ আদর্শবান রাজনীতিককে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইল, যে যা খুশি যখন তখন বলবেন, এইরকম লোকের আমাদের কোনো প্রয়োজন নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনারা কমিটি করবেন, শুনলাম গাজীপুরে কমিটি না করেই চলে এসেছে, তাহলে সম্মেলন করলেন কেন? সম্মেলন কেন করলে? যেখানে সম্মেলন সেখানেই কমিটি করতে। এটা আমি পরিষ্কারভাবে বলে দিয়ে যাই। দেরি হলে তখন ওখানে ঝামেলা, তখন অনৈক্য বাড়ে, কলহ বাড়ে, নিজেদের মধ্যে মতভেদ হয় এবং শেষ পর্যন্ত এই কমিটির ভাগ্য অনিশ্চয়তায় ঝুলে থাকে।
ওলামালি করবেন, আমাদের দলের শৃঙ্খলা মেনে করতে হবে। দলের আদর্শ, দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউই রেহাই পাবে। যাক, আজকে বৃষ্টি ভেজা দিন, আপনারা কষ্ট করে এসছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এর সামনে যেই জায়গায় আপনারা বসে আছেন, এখানেই 2004 সালে 21শে আগস্ট সে নারকীয় হত্যাযজ্ঞ, গ্রেনেড হামলা, খালেদা জিয়া, তারেক রহমানের হাওয়া ভবনের ইঙ্গিতে এখানে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলা চালিয়ে বেগম আইবি রহমান 23 জনকে, 23 জনের রক্ত স্রোতে ভেসে গিয়েছে। এই আপনারা যেখানে বসে আছেন, সে ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতি এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ আজও বহন করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আওয়ামী লীগের সঙ্গে কাজ করলে আপনাদের অবশ্যই দলের শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 জন 10 জন মিলে গ্রুপ, এই গ্রুপের ওলামা লীগ আমরা চাই না। মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর, এই ওলামা লীগ আমাদের দরকার। ঠিক আছে? মনে থাকবে না মুখে বলছে? খাওয়া দাওয়া হয়েছে? সব রেডি? এতক্ষণ অপেক্ষা করেন। আমি তো বলছি আমি আসবো। আজকে আমি এখানে সাংবাদিকদের 2টি প্রশ্ন, সেটা হচ্ছে বিরোধী নেতা কর্মীদের জেলে আটকে রাখা প্রধান টার্গেট হচ্ছে সরকার। দেশ মগের মূল্যকে পরিণত করছে এই সরকার। মির্জা ফখরুল সাহেবের কথা সাংবাদিকরা প্রশ্ন করছে, আমার প্রতিক্রিয়া, এই দেশকে মগের মুল্লুক করেছিল কারা? 62,000 আওয়ামী লীগ সহ 20
বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীকে আপনারা জেলে রেখেছেন, আমরা জেলে ছিলাম, আপনারা কারাগারে ফখরুল সাহেবের 1 মাস 2 মাস 3 মাস নিয়ে এত গল্প গাথা। আমি তো 2.5 বছর জেলে ছিলাম জিয়াউর রহমানের কারাগারে। আজকে বড় বড় কথা বলেন, আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে তাকে কারাগারে নিয়ে যাও। এই কোর্টের সামনে, ঢাকা কোর্ট, তাকে টেনে হিসেবে সেদিন কোর্টে আছে 111 মির্জা ফখরুল, আপনি কি বাংলাদেশে থাকেন না? এইসব দৃশ্যপট আপনি কি দেখেননি? আমরা বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা, অপরাধীর ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নি সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? অপরাধী। অপরাধীকে অপরাধী হিসেবে কোনো দল নয়, অপরাধী হিসেবে, অপরাধীর ঠিকানা জেল। আবার সেটাই হয়েছে। আর একটা বিষয় আমি বলতে চাই, আমরা গত 16 তারিখ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও সেতু মন্ত্রক বিআরটিতে আমরা উপদেষ্টা কমিটি একটা মিটিং করেছিলাম, যেখানে এটা নিয়মিত করতে হয়। আমাদের প্যান্ডেমিক, আমার অসুস্থতা, বাস্তব কিছু কারণে নিয়মিত হয়নি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ এবং এখানে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণের মেয়র সাহেবের উপস্থিত ছিলেন। শ্রমিক মালিকদের নেতারা ছিলেন, বাস শ্রমিক ফেডারেশনের মালিক প্রতিনিধিগণ ছিলেন। সকলের আলোচনার ভিত্তিতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।
এর মধ্যে একটা হলো স্পিড লিমিট, বাস ট্রাকে 80-তে সীমাবদ্ধ রাখা, স্পিড 80 কিলোমিটারের বেশি। আরেকটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ঢাকা শহরে সুফল দিয়েছে। আগের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিস্টার আসাদ, তিনি যখন ছিলেন তখন নো হেলমেট নো ফুয়েল, কোনো পেট্রোল পাম্প হেলমেট যার নেই তাকে ফুয়েল দেবে না, তেল দেবে না, এই নীতিতে চলছে। এমন ঢাকা শহরে আপনারা দেখেন, ঢাকা শহরে আজকে এই নিয়ম কার্যকর হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে কার্যকর করার জন্য আমরা সারা দেশের জন্য নো হেলমেট নো ফুয়েল এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তোর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার যে গাড়ি, এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ করে। এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটিতে, হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ থাকে। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকে, ফিডার রোডে চলবে। আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি, জীবিকা আগে না জীবন আগে। সেই কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইজি বাইকের সংঘর্ষ হয়, ট্রাক বাসের কেউ ক্যাজুয়ালিটিতে যায় না। দেখা যায় 10 থেকে 12 জন ইজি বাইকের ড্রাইভার সব যাত্রী নিহত। এই অবস্থা আমরা 22টি মহাসড়ক বন্ধ করেছি, কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষদের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছে যে অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর
জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ তাদের বিষয়টি আমি আজকের এই ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সভা থেকে বলছি। আমি যারা এর সঙ্গে জড়িত তিনি আরও নির্দেশনা দিয়েছেন। তাদের বিআরটিকে আমি বলেছি আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তারা এদের প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন, নির্দেশনা অন্যান্য দিক যেমন ড্রাইভারদের ট্রেনিং, যেমন গাড়িগুলোর সাইজটা একটা নিয়মের মধ্যে আনতে হবে। এই হাইট, সাইজ, চাকা এসব ব্যাপারে যেন এগুলো বাস্তবসম্মত সে ব্যাপারে বিআরটি প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী সবাইকে পৌঁছে দেবে এবং কার্যকর ব্যবস্থা। ঠিক আছে, আমি আর বক্তব্য বাড়াবো না, বোধহয় কারোই খাওয়া দাওয়া হয়নি। ওলামা লীগ এটা যেন মানুষের কাছে ধর্মপ্রিয় মানুষের আমাদের ঘটনা, আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে আমরা কাউকে ছাড়ব না। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। প্রধানমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।